প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের যে কোনো ইংলিশ এক্সামের ক্ষেত্রে রাইটিং আইটেম কিন্তু একটা কমন বিষয়। সেটা বোর্ডের এক্সাম হোক, অর্থাৎ 11-12 হোক, বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, সেখানে কিন্তু আমাদের রাইটিং আইটেমটা ইংলিশে অ্যাটেন্ড করতে হয়। আর সেখানে ভালো নম্বর না পেলে কিন্তু, অর্থাৎ রাইটিং আইটেমটায় যদি আমি ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করে না আসতে পারি, তো ভালো নম্বর পাওয়াটা আমাদের পক্ষে কষ্টকর হয়ে যায়। তো রাইটিং আইটেমটা কিন্তু এরকম দুম করে আমি ধরলাম আর হয়ে গেল, এরকম নয়। এটা একটা দীর্ঘমেয়াদী চর্চার বিষয়। তো যারা নিজেদেরকে খুব দুর্বল মনে করো ইংলিশে, যে আমরা খুব দুর্বল, আমরা বুঝি না, বুঝতে পারি না, আমরা ধরতে পারি না, নিজেদেরকে একটু জড়সড় করে রাখো ইংলিশের বিষয়ে, তাদের জন্য তো এই ক্লাসটা হতে যাচ্ছেই। আর যারা নিজেদেরকে একটু অ্যাডভান্স মনে করছো, তাদের জন্য অফকোর্স এটা একটা প্র্যাকটিসের মধ্যে বা রিভাইজ হবে, বা নতুন কিছু শেখারও থাকতে পারে। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা তৈরি হচ্ছ, তাদের মেইনসেও কিন্তু রাইটিং আইটেম অ্যাটেন্ড করতে হয়। তো আমাদের ফর্মাল লেটারটা কিন্তু সেই ক্ষেত্রে ফর্মাল লেটার বা ফর্মাল ওয়েতে যে সমস্ত রাইটিংস আছে, সেই পথ দিয়ে যাওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ। তো 11-এর সেকেন্ড সেমিস্টারে কিন্তু একটা ফর্মাল লেটার রাইটিংয়ের অপশান আছে, সেখানে অর থাকে। তো তাদের জন্য তো এটা হতে যাচ্ছি, আর মাধ্যমিকে তো আছেই। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে তৈরি তৈরি করছো বা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এটা হতে যাচ্ছে। আর যে কোনো ইংলিশে যারা শিখতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তাদের জন্য এই ক্লাসটা হতে যাচ্ছে। তো চলো কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকের আইটেমটায় চলে যাই। আমি আজকে নিজেই কিছু করিনি, তোমাদের মাধ্যমিকের একটা টেক্সট বুক থেকে, যেখানে পয়েন্ট ওয়াইজ ফর্মাল লেটার কিভাবে লিখতে হয় সেটাকে ডিসক্রাইব করা আছে, বর্ণনা করা আছে। সেইটাকেই জাস্ট আমি সহজ সাধ্য করতে চেষ্টা করছি, বা তোমাদেরকে সহজ করে প্রেজেন্ট করছি। চলো শুরু করি। এ লেটার, একটা চিঠি, টু দ্য এডিটর। টু দ্য এডিটর কাকে, কার কার প্রতি? সেটা এডিটর। এডিটর মানে কি? সম্পাদক। সম্পাদক যিনি সম্পাদনা করেন কিসের? অফ এ নিউজ পেপার। নিউজ পেপার মানে আমরা জানি সংবাদপত্র। সংবাদপত্রে যিনি সম্পাদনা করেন। ইজ এ ফর্মাল লেটার। ইজ হয় এ ফর্মাল লেটার। ফর্মাল ওয়েতে যেগুলো লেখা হয়। লেটার মানে চিঠি জানি, ইউজুয়ালি সচরাচরভাবে বা সাধারণভাবে রেড বাই। রিড মানে কি? পড়া। রিডের ওই সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ওইটা জাস্ট উচ্চারণটা একটু এদিক ওদিক হয়, অর্থাৎ প্যাসিভ ফর্মে। রেড বাই, পড়া হয় বাই এ লার্জ নাম্বার। লার্জ মানে কি? বড় সংখ্যককে লার্জ নাম্বার বলে। লার্জ নাম্বার অফ পিপল, অর্থাৎ বেশ বড় সড়ো সংখ্যক লোক, অর্থাৎ অনেক মানুষের কাছে নিউজ পেপারটা পৌঁছে যায়। এখন তো ডিজিটাল ওয়েও হয়ে গেছে, ডিজিটাল ওয়েসে মাধ্যমেও সবার কাছে পৌঁছে যায়। তো সেখানে অনেক মানুষ সেটাকে পড়ে। সেখানে একদম সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বেশ স্কলারলি পার্সনও যারা আছে তারাও পড়ে। তাহলে সবার জন্য উপযোগী এরকম বিষয়বস্তুগুলোই সেখানে তুলে ধরা হয়। ইট শুড বি, সেই জন্য কী হতে হবে? তাহলে ফর্মাল ওয়েতেই হতে হবে। ইট শুড বি অবশ্যই হবে টু দ্য পয়েন্ট। টু দ্য পয়েন্ট অর্থাৎ ইনফরমেটিভ হতে হবে আমাকে। টু দ্য পয়েন্ট অর্থাৎ আমি বকেই যাচ্ছি অবান্তর কথা বলে যাচ্ছি, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। সেই জন্য বলি ইট শুড বি, অবশ্যই এটা মোডাল অক্সিলারি। ইট শুড বি অবশ্যই হবে টু দ্য পয়েন্ট। পয়েন্ট হতে হবে, ক্লিয়ার হতে হবে, অর্থাৎ পরিষ্কার হতে হবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে বলছি, বোঝাতে পারছি না, তা হবে না। অ্যান্ড ব্রিফ, এবং সংক্ষিপ্ত হবে, অর্থাৎ সময় নষ্ট করার জায়গা থাকবে না, আর বেশি জায়গাও সংবাদপত্রে নেওয়া যাবে না। সেজন্য সংক্ষিপ্ত হতে হবে। ইট জেনারেলি, ইট মানে এটা, তাহলে এই চিঠিটা ফর্মাল লেটার। জেনারেলি মানে সাধারণত হ্যাজ 8 পার্টস, 8টা পার্টস আছে। সেই 8টা পার্টসটাই ধরে ধরে আমরা আজকে করতে যাচ্ছি। প্রথমে আছে দেখো, টু হুম ইউ আর অ্যাড্রেসিং। টু হুম মানে কি? কাকে। হুম মানে কাকে। টু হুম কার প্রতি তুমি অ্যাড্রেস করতে যাচ্ছ দ্য লেটার। একদম সবার প্রথমে তাহলে তোমাকে অ্যাড্রেসটা লিখতে হবে, অর্থাৎ টু দ্য এডিটর লিখতে হবে। কাকে? ওই যে বলছে সেখানে লিখতে হবে নেম, নাম লিখতে হবে, অর্থাৎ ডিজিগনেশন মানে পদ লিখতে হবে, কোন পদাধিকারী, অর্থাৎ তিনি কি কোন পদে আছেন সেটা লিখতে হবে। অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অ্যাড্রেসি, অ্যাড্রেস তার ঠিকানাটা লিখতে হবে। অ্যাড্রেস অর্থাৎ যাকে আমরা অ্যাড্রেস করছি, চিঠিটা অ্যাড্রেস করছি, তার ঠিকানাটা দিতে হবে। এই তো, তাহলে প্রথমে থাকবে টু দ্য এডিটর, তারপরে যে সংবাদপত্রটা থাকছে তার দিতে হবে, তার অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ তার নাম, তার অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে নেক্সট পোর্শনে আসলো সাবজেক্ট অফ দ্য লেটার ইন ব্রিফ। সাবজেক্টটা আমরা কোথায় পাবো? আমাদের যেখানে আইটেমটা অ্যাটেন্ড করতে হবে সেখানেই বলে দেওয়া থাকবে সাবজেক্টটা। জাস্ট আমরা এসইউবি লিখে কোলন দেব, কোলন দিয়ে সেখানে সাবজেক্টটা লিখে দেবো। ওখান থেকে তুলে এনে এটা কপি পেস্ট বলা যেতে পারে। কি বিষয় আমাদের লিখতে বলা হয়েছে এইটু একটু মাথাটা খাটাতে হবে, খাটালেই কিন্তু এইটা অ্যাটেন্ড করা যাবে। তাহলে সাবজেক্টটা আমরা লিখে দেবো। লিখে দেওয়ার পরে এবার আমাদের যে কোনো কাউকে সম্বোধন করতে হয় না, গ্রিটিং করতে হয়, অভিবাদন করার জন্য বা সম্বোধন করার জন্য আমরা স্যার লিখি, রেসপেক্টেড লিখি, তাই তো? স্যার লিখে লিখে আমরা শুরু করি, স্যার ম্যাডাম দিয়ে শুরু করি, সেইভাবে আমাদের গ্রিটিং করতে হবে। হলো, তারপরে চলে আসছি আমরা বডি অফ দ্য লেটার। বডি বডি অর্থাৎ আমরা মূল বক্তব্য এখানে বলবো। এখানে কিন্তু আমরা এদিক ওদিক করতে পারবো না, আমরা যা বলতে চেয়েছি বা চাইছি সেটাই আমরা এখানে বলবো। তারপরে হচ্ছে সাবস্ক্রিপশন। এবার বলা হয়ে গেল, একটা কনক্লুশন পোর্শন থাকে
থাকে একটা প্যারা করে আমি একদম শেষে কি বলতে চাইছি, কি রিকোয়েস্ট করতে চাইছি বা কি মেলে ধরতে চাইলাম সেটা বলার পরে একটা সাবস্ক্রিপশন বলে একটা জায়গা আছে যেখানে আমাদেরকে নিজেদেরকে একটা রকমের সারেন্ডার করা বলতে হয়। অর্থাৎ আমরা তাদের কাছে মেনে নিলাম যে ওই যে ইয়োর্স ফেইথফুলি, ইয়োর্স সিনসিয়ারলি, এই যে ইয়োর্স থাকে সেটা একটা পজিটিভ ফর্ম প্রোনাউনের। আমরা প্রোনাউন পড়তে যাব গ্রামারে, তো সেখানে এটা আরও ক্লিয়ারলি তোমাদের সামনে আমি তুলতে পারবো বা বলতে পারবো। সেজন্য ওই যে ইয়োর্স ফেইথফুলি লেখা থাকে, ইয়োর্স সিনসিয়ারলি মানে কি আই অ্যাম ইয়োর্স, ইয়োরের সঙ্গে আবার একটা এস যোগ করেন, ইয়োর মানে তো আপনার, আবার এস কেন সেটা ওখানে ক্লিয়ার করে নেবো, ওটা কিন্তু ফলো করো গ্রামারটা। হ্যাঁ, তারপরে আছে সিগনেচার, তারপরে ওইটা ইয়োর্স ফেইথফুলি বা ইয়োর্স সিনসিয়ারলি লিখে আমরা সিগনেচার করব। নেম অফ দ্য পার্সন রাইটিং দ্য লেটার, যিনি এই চিঠিটা লিখছেন তার নামটা থাকবে। তারপরে দ্য রাইটার্স অ্যাড্রেস, এটা বাঁ দিকে, এটা ডান দিকে হলো, এটা বাঁ দিকে যেখানে থাকবে তোমার যে জায়গাটা থাকবে অর্থাৎ চিঠির যে বাঁ দিকের জায়গাটা থাকবে সেখানে তুমি কি করবে, রাইটার্স অ্যাড্রেস তোমার ঠিকানাটা দেবে আর নিচে ডেটটা দেবে। তাহলে এই পয়েন্টসগুলো ফলো করলে আমি আমার ফর্মাল লেটারটাকে দাঁড় করাতে পারবো। তো আজকে ডেমো হিসাবে ওই টেক্সট থেকেই একটা ফর্মাল লেটারের এক্সাম্পল দেওয়া আছে, আমি সেটাকেই ধরে ধরে করছি। দেখো তাহলে পয়েন্ট ধরে সবার প্রথমে আমাদের কাউকে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করবো কাকে? টু দ্য এডিটর। কার এডিটর? দ্য স্টেটসম্যান, স্টেটসম্যানের এডিটরকে। তারপরে তার ঠিকানাটা দেবো 4 চৌরঙ্গি স্কোয়ার। চৌরঙ্গি স্কোয়ার হচ্ছে তার ঠিকানা, কলকাতা 7,01,000। এইবার আমাদের সেকেন্ড যে পয়েন্টটা আছে সেটা কি সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টটা দিলাম এসইউবি লিখলাম, তারপরে ক্লোন দিলাম। ইরেগুলার, দেখো রেগুলার মানে নিয়মিত আর ইরেগুলার মানে অনিয়মিত। ক্লিয়ারেন্স মানে কি পরিচ্ছন্নতা বা পরিষ্কার করা, ক্লিয়ারেন্স অফ গার্বেজ অর্থাৎ অনিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় গার্বেজের বিষয়। গার্বেজ কি? নোংরা আবর্জনাকে গার্বেজ বলা, অর্থাৎ গার্বেজটার ক্লিয়ারেন্সটা ঠিকঠাক হয় না, নিয়মিতভাবে হয় না, সেটাই আমার সাবজেক্ট। এই সাবজেক্টটা আমরা কোথায় পাবো? যেখানে আমাদের কোশ্চেনটাই থাকবে, অর্থাৎ রাইটিং আইটেমে যে কোশ্চেনটা আমাকে যা করতে বলা হবে সেখান থেকে তুলে এনে এখানে লাগিয়ে দিতে হবে। এইবার আমরা কী করবো? নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমরা তাকে অভিবাদন করব বা তাকে সম্মান জানাবো। সেটা কি? স্যার বা ম্যাডাম হতে পারে। তাহলে আমরা এখানে স্যার দিয়ে শুরু করছি। স্যার দিয়ে করলে আমরা ম্যাসকুলিনিটি ইন ইংলিশে বলা হয়, অর্থাৎ স্যার দিয়ে, তুমি ম্যাডাম বা স্যার জানো না, তুমি স্যার দিয়ে শুরু করতে পারো। আচ্ছা, থ্রু ইওর স্টিমড ডেইলি, থ্রু মধ্যে দিয়ে ইওর স্টিমড, ইওর মানে আপনার, স্টিমড মানে প্রসিদ্ধ বা বিখ্যাত কোনো কিছুকে স্টিমড বলা হয়, ডেইলি মানে দৈনিক। আপনার প্রসিদ্ধ বা বিখ্যাত দৈনিকের মাধ্যমে আমি কি চাই? আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন। আই উড লাইক, এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করবে যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। আই উড লাইক টু এক্সপ্রেস, এক্সপ্রেস মানে ব্যক্ত করা, মাই কনসার্ন, মাই মানে আমার, কনসার্ন মানে আমি সংশ্লিষ্ট বিষয়, যে বিষয়টা আমি কথা বলতে যাচ্ছি সেইটা আমি আপনার স্টিম ডেইলির মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি বা ব্যক্ত করতে যাচ্ছি। অ্যাবাউট মানে সম্বন্ধের, ইরেগুলার কি সম্বন্ধে? ইরেগুলার ওই সাবজেক্টটাই জাস্ট এখানে ওখান থেকে কপি পেস্ট করে এখানে বসাতে পারবো, আর একটা চান্স থেকে যাচ্ছে। ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্মেন্টস কোথায়? ইন মাই লোকালিটি, আমার এরিয়ায়, আমি আমার বিষয়ে কথা বলতে যাচ্ছি, অর্থাৎ যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা কোথাকার সেটা বলে দেবো ইন মাই লোকালিটি, আমার এলাকার। লোকালিটি মানে এলাকা জানি। দ্যাট হ্যাজ মেড, এবার যেটা হ্যাজ মেড, দেখো এই ফর্মাল লেটার আমরা তো ডেসক্রিপশন দিচ্ছি বা বর্ণনা দিচ্ছি, কিছু একটা ব্যক্ত করতে যাচ্ছি, তাই না? সাধারণত বর্ণনা বা ব্যক্ত কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়। আর সেটাকে যখন আমরা ঘুরিয়ে বলবো সেটার প্যাসিভ ভয়েস হয়, অর্থাৎ ভাববাচ্য হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা বলবো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইয়েস যোগ হয়। আমরা যখন গ্রামার পড়বো, টেন্স পড়বো, তখন এটা কিন্তু আরও ভালো ক্লিয়ার করে তোমাদের সামনে আমি বলতে পারবো, আর সেটাকে অবশ্যই তোমরা মিস করো না। আর এখানে দেখো তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই যাবে, আর মাঝে মাঝে হয়তো প্যাসিভ ভয়েস পাবে। অর্থাৎ প্যাসিভ ভয়েস কি হয়? প্যাসিভ ভয়েস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এম, ইজ, আর ভার্বের থার্ড ফর্ম হয়। আর অন্যান্য যে কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারও যে প্যাসিভ ফর্ম থাকবে সেগুলো এখানে ইউজ হতে পারবে। সেগুলো একটু বলতে যাবো যাতে তোমাদের হেল্প হয়। দেখো এখানে আছে দ্যাট হ্যাজ মেড, দেখো দ্যাট হ্যাজ মেড অর্থাৎ যেটা ওই যে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এটা কি করেছে? দ্যাট হ্যাজ মেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা আছে, হ্যাজ, হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম। দ্য লাইফস কি করেছে? দ্য লাইফস অফ দ্য পিপল, মানুষের জীবনটাকে কি করেছে? লিভিং, এখানে যারা বসবাস করে, হেয়ার মানে এখানে, অর্থাৎ এই লোকালিটিতে। আনবেয়ারেবল, বেয়ারেবল মানে সহনীয় বা সহ্য করা যায়, আর যেটা আনবেয়ারেবল অসহনীয় বা দুর্বিষহ করে তুলেছে। হলো ক্লিয়ার? ফার্স্ট সেন্টেন্সটা ক্লিয়ার হলো কি? ঠিক আছে, তারপরে নেক্সট সেন্টেন্সে দেখো দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, বুঝতে পারছো? এনভায়রনমেন্ট অফ দ্য লোকালিটি, অর্থাৎ এই এলাকার যে পরিবেশটা, হ্যাজ বিকাম, দেখো আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাজ, হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম ওই যে বিকাম, বিকেম, আবার বিকাম, তাই তো? বিকাম
আনহাইজেনিক করা আছে। হাইজেনিক মানে কি? স্বাস্থ্যকর, আর আনহাইজেনিক মানে অস্বাস্থ্যকর। তাহলে এটা কি করেছে? দ্য এনভায়রনমেন্ট অফ দ্য লোকালিটি, এই এলাকার যে এনভায়রনমেন্টটা আছে সেটাকে হ্যাজ বিকাম আনহাইজেনিক, সেটাকে অস্বাস্থ্যকর করে তুলেছে বা পরিণত করেছে। হলো সেকেন্ড লাইনও ক্লিয়ার। তারপর নেক্সট লাইনে আসো, দ্য গার্বেজ বিনস। গার্বেজ বিন, আমরা ডাস্টবিন কথাটা শুনেছি। ডাস্ট অর্থাৎ বিন একটা পাত্র যেখানে আমরা ডাস্ট ফেলি, আর গার্বেজ বিন মানে কি? যেখানে আমরা গার্বেজ ফেলি। তাহলে দ্য গার্বেজ বিনসগুলো যেগুলো আছে, অ্যান্ড দ্য পেভমেন্টস, পেভমেন্টস মানে কি? ফুটপাথ, অর্থাৎ রাস্তার চারপাশে যে সমস্ত ফুটপাথগুলো আছে সেইগুলো, অ্যান্ড দ্য পেভমেন্টস আর ওভারফ্লোয়িং। ওভারফ্লোয়িং মানে কি? ওভারফ্লোয়িং হচ্ছে উপচে পড়া, আর ওভারফ্লোয়িং উইথ হিপস অফ ওয়েস্ট। কি দিয়ে উপচে পড়ছে? কিসে উপচে পড়ছে? উইথ হিপস। হিপস মানে গাদা বা স্তূপকে হিপস বলে। অফ ওয়েস্ট, ওয়েস্ট মানে বর্জ্য পদার্থ আমরা যেগুলো পড়ি, তাই তো? ওই যে গার্বেজ যেগুলো আছে সেগুলোই উপচে পড়ছে। অর্থাৎ ক্লিয়ারেন্স ঠিকঠাক না হলে, পরিষ্কার পরিচ্ছন্নতা যদি মেনটেন না করে, সেখানে কি হতে থাকবে? শহরের সমস্ত নোংরা সব ওইখানে যদি ডাস্টবিন বা ওই গার্বেজ বিনসে ফেলা হয়, কিন্তু সেগুলোকে সরানো হচ্ছে না, দিনের পর দিন কি হবে? সেখানে জমা হতে থাকবে। সেটাই হচ্ছে দ্য আনকালেক্টেড গার্বেজ। কালেক্টেড মানে কি? সংগ্রহিত, আর আনকালেক্টেড তাহলে অসংগ্রহিত। গার্বেজ মানে ওই নোংরা বা আবর্জনা। ইজ লেফট, এই দেখো প্যাসিভ ভয়েস করা আছে। ইজ লেফট, ইজ অ্যাম ইজ আর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ফর্ম অ্যাম ইজ আর, আর ভার্বের থার্ড ফর্ম হয়। সেটা কি আছে? লিভ মানে কি? ফেলে যাওয়া, ত্যাগ করাকে লিভ করা বলা হয়। লিভের পাস্ট ফর্ম কি? লেফট। থার্ড ফর্ম কি? লেফট, তাই তো? তাহলে ইজ লেফট, ফেলে রাখা হয়, প্যাসিভ ভয়েস, ফেলে রাখা হয়। টু রট, রট মানে পচতে, পচন, অর্থাৎ ওখানেই ফেলে রাখা হয় পচার জন্য। এবার পচলে কি হবে? দুর্গন্ধ হবে তো। অ্যান্ড দ্য এয়ার ইজ ফিল্ড, তার ফলে কি হয়? অ্যান্ড দ্য এয়ার, এয়ার মানে বাতাস, ইজ ফিল্ড, এই দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইজ আবার ফিল্ড। তাহলে পূর্ণ হয়, বাতাস কি হয়? পরিপূর্ণ হয়। উইথ কিসে? কি দিয়ে? ফাউল। ফাউল, আমরা ফাউল খেলায় ফাউল করি, তাই তো? ফুটবল খেলায় ফাউল হয়। ফাউল মানে নোংরা, বাজে। তাহলে কি? স্মেল মানে দুর্গন্ধ। তাহলে দুর্গন্ধে সেটা পরিপূর্ণ হয়, বাতাসটাকে দুর্গন্ধ। অর্থাৎ আমরা জানি শহরে যদি কোনো রাস্তাঘাটে চলি, যার আশেপাশে নোংরা থাকে, আমাদের কি অবস্থা হয়, ঠিক সেরকম দিস ইজ অলসো ক্রিয়েটিং। এবার এটা কি করছে? এই দুর্গন্ধটা কি করছে? দিস ইজ অলসো, অলসো মানে তাছাড়াও, দিস ইজ এটা হয় অলসো তাছাড়াও, ক্রিয়েটিং, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। ওই যে ইজ আর এই যে ক্রিয়েটের সঙ্গে আইএনজি, ক্রিয়েটিং হেলথ হ্যাজার্ড। হেলথ মানে কি? আমাদের স্বাস্থ্যকে হেলথ বলা হয়। হ্যাজার্ডস মানে প্রবলেম, সমস্যা, আমাদের হেলথ অর্থাৎ শারীরিক সমস্যার সৃষ্টি করছে। ক্রিয়েট মানে সৃষ্টি করা, তাহলে শারীরিক সমস্যার সৃষ্টি করছে। আমরা যদি দুর্গন্ধ আর সেই সমস্ত অস্বাস্থ্যকর বাতাস টাতাস তার মধ্যে যদি থাকি, পরিবেশের মধ্যে থাকি, তাহলে আমাদের বিভিন্ন হেলথ ইস্যুস আসতেই থাকবে, আসবেই। সেটাই বলছে, একদম টু দ্য পয়েন্টে দেখো যাচ্ছে। হ্যাঁ, কোনো বাড়তি কথা নেই, যা হবার কথা তাই হচ্ছে, পরপর একটা হলে কি হয় সেটাই বলতে বলতে যাচ্ছে। আচ্ছা, নেক্সট লাইন, দ্য লোকালিটি হ্যাজ বিকাম। দ্য লোকালিটি, লোকালিটি মানে এলাকা, হ্যাজ বিকাম, আবার ওই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ, হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম, হ্যাজ বিকাম হয়েছে এ ব্রিডিং গ্রাউন্ড। ব্রিডিং মানে কি? যেখানে প্রজনন ক্ষেত্রকে ব্রিডিং গ্রাউন্ড বলা হয়। প্রজনন অর্থাৎ যেখানে তোমার ওই গার্বেজ থাকবে, যেখানে ঠিকঠাক ক্লিয়ারেন্স ঠিক হবে না, সেখানে কি হবে? জল কাদা নোংরা, সেখানে একটা একবারে মশা মাঝি যাচ্ছে তাই অবস্থা হয়েছে। হ্যাঁ, বিকাম এ ব্রিডিং গ্রাউন্ড, একটা প্রজনন ক্ষেত্র হয়েছে অফ মসকুইটোস, মশার, অ্যান্ড ফ্লাইস মাছি। দ্যাট স্প্রেড, এবার এইগুলো কি করবে? দ্যাট স্প্রেড, স্প্রেড মানে কি? ছড়ানো, যেগুলো ছড়ায়, অর্থাৎ ওই মশা মাছি কি ছড়াচ্ছে? ডিজিজেস। ডিজিজেস মানে রোগ ব্যাধি, আমরা জানি ডিজিজেস। লাইক কি? কলেরা। লাইক মানে যেমন কি? লাইক কলেরা, কলেরা ছড়াচ্ছে। অ্যান্ড ম্যালেরিয়া, এর সঙ্গে ডেঙ্গু তোমরা অ্যাড করে দিতে পারো। অ্যান্ড ম্যালেরিয়া, ম্যালেরিয়া এগুলো ছড়াচ্ছে, এই যে লাইক মতো। তাহলে আরও ইত্যাদি 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 আছে, তোমরা দিতে পারো। সাম রেসিডেন্ট, সাম রেসিডেন্ট, সাম মানে কি? কিছু কে সাম বলা হয়। রেসিডেন্টস মানে বাসিন্দা, অর্থাৎ ওই এলাকার বাসিন্দা। সাফারিং মানে ভুগে, এ প্রত্যয়ের জন্য এখানে আইএনজি করা আছে। সাফারিং ফ্রম, ভুগে, সাচ ডিজিজেস এরকম রোগ ব্যাধিতে ভুগে, হ্যাভ অলরেডি বিন হসপিটালাইজড, হ্যাভ অলরেডি বিন হসপিটালাইজড, এটা তারা অলরেডি, ইতিমধ্যেকে অলরেডি বলা হয়। বিন, হ্যাভ বিন, এটা এই দেখো বি এর থার্ড ফর্ম করা আছে, আর হ্যাভ, হ্যাজের এই হ্যাভটা আছে, এটাও প্যাসিভ ভয়েস করা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। এইগুলো যখন আমরা টেন্স করব আর ভয়েস করব, একদম ক্লিয়ার করব, একদম পয়েন্ট ধরে ধরে। হসপিটালাইজড মানে তারা হসপিটালাইজড হয়েছেন, অর্থাৎ হসপিটালে ভর্তি হয়েছেন। হ্যাঁ, এইটা ক্লিয়ার। তারপরে ইফ, এবার এই যে আমাদের, আমি যে সিচুয়েশনটা বলতে চাইছি, যা বক্তব্য বলতে চাইছি সেটা বলা হলো। এইবার আমার মধ্যে কথা আমি কি তুলে ধরতে চাইছি, এটা তুলে ধরা হয়ে গেল। এবার তারপরে আমার বক্তব্যটা কি? যে ইফ মেজার্স, মেজার্স মানে অ্যাকচুয়ালি মেজার মানে পরিমাপ করা, এখানে মেজার্স মানে ব্যবস্থা, অর্থাৎ যে কি ব্যবস্থা নিতে হবে বা কি করতে হবে সেটা আমরা বলতে পারি, একটা সাজেশনে। ইফ মেজার্স আর নট ইমিডিয়েটলি টেকেন, মেজার্স মানে ব্যবস্থা, যদি আর নট, এটা না নেগেটিভ করা আছে, আর নট না নেওয়া হয়, অর্থাৎ ইমিডিয়েটলি না যদি নেওয়া হয়, মেজার্স ব্যবস্থা যদি উপযুক্ত বা যথাযথ ব্যবস্থা যদি ইমিডিয়েটলি মানে এক্ষুনি
তৎক্ষণাৎকে ইমিডিয়েটলি বলা হয় টেকেন। এটাও দেখো ওই যে আর আছে, তারপরে যে টেকেন, টেক, টুক, টেকেন, থার্ড ফর্ম আছে। ফর রেগুলার রিমুভাল, ফর মানে জন্য, রেগুলার মানে নিয়মিত, রিমুভাল মানে অপসারণকে রিমুভাল বলে, অফ গার্বেজ ইন দ্য এরিয়া। যদি ইমিডিয়েটলি এর অপসারণের ব্যবস্থাটা না করা হয় এই এলাকা থেকে, দেন তাহলে কি হবে, দ্য স্প্রেড অফ ডিজিজেস, স্প্রেড মানে বিস্তার, জানি আমরা ছড়িয়ে পড়াকে স্প্রেড করা বলে, অফ ডিজিজেস, ডিজিজ মানে রোগ ব্যাধি, মাইট রাইস পসিবিলিটির জন্য মাইট ব্যবহার করা হয়, এখানে মাইট ব্যবহার করা হয়েছে, মোডাল অক্সিলারি, ওটাও যখন গ্রামাটিক্যাল একটা আইটেম, যখন আমরা গ্রামার ক্লাসগুলো করবো, পড়তে করতে যাবো, তখন এগুলো ক্লিয়ার করবো। মাইট রাইজ মানে কি, তুলে ধরবে টু অ্যালার্মিং প্রপোর্শনস। অ্যালার্মিং মানে কি, যেটা আমাদেরকে উদ্বেগের কারণে, কোনো কিছুকে নিয়ে আমাদের দুশ্চিন্তার কারণ হওয়াকে অ্যালার্মিং বলে। প্রপোর্শনস মানে অনুপাতে, অর্থাৎ সেটা আমাদের উদ্বেগ বা দুশ্চিন্তাকে বাড়িয়ে তুলবে, অর্থাৎ আমাদের আরও বিপজ্জনক অবস্থায় ঠেলে দেবে। হলো ক্লিয়ার? এইবার নেক্সট একটা প্যারা করে বলা আছে, অর্থাৎ আমরা একদম কনক্লুডিং পার্টে চলে এসেছি, অর্থাৎ এডিটোরিয়াল লেটারেও আমাদের একটা উপসংহারের জায়গা থাকবে, অর্থাৎ শেষ বক্তব্য যেখানে আছে। তাহলে আমি কি বলতে চাই এবার, আই উড দেয়ার ফোর, সেই জন্য আই উড, এটাও একটা ফ্রেজের মতো তোমরা ইউজ করতে পারো এডিটোরিয়াল লেটারে, অর্থাৎ মনে রাখলেই হলো, আই উড দেয়ার ফোর অন বিহাফ অফ দ্য রেসিডেন্টস। অন বিহাফ অফ এটা একটা ফ্রেজ, পক্ষে, অন বিহাফ অফ, মনে থাকবে, অন বিহাফ অফ পক্ষে, কাদের পক্ষে, অফ দ্য রেসিডেন্টস। ওই যে অফ দ্য রেসিডেন্টস মানে কি, বাসিন্দাদেরকে রেসিডেন্টস বলা, অফ দ্য লোকালিটি, এই এলাকার যে বাসিন্দারা আছে তাদের পক্ষে আমি এই বক্তব্যটা রাখছি। রিকোয়েস্ট তাহলে অনুরোধ করছি, দ্য অথরিটিস মানে কি, কর্তৃপক্ষ, অর্থাৎ এই যেহেতু আমি সংবাদপত্র এটা প্রকাশ করতে যাচ্ছি, সেটা অনেকের কাছেই ছড়িয়ে যাবে, তারা দেখবে, যাদের নজরে আসবে, যারা এই কর্তৃপক্ষ আছে, তারা এটা তো খবর হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে, নাহলে একটা হাঙ্গামা হতে পারে, অতএব ব্যবস্থা নিতে হবে। এই যে রিকোয়েস্ট দ্য অথরিটিস কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি। টু অ্যারেঞ্জের পরে ফর বসলে, অর্থাৎ জোগাড় যন্ত্র করা বা ব্যবস্থা করা, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো বা প্রিপোজিশন ধরে নাও, মনে রাখবে অ্যারেঞ্জের পরে ফর রেগুলার মানে নিয়মিত, ডিসপোজাল মানে অপসারণ, অফ গার্বেজ হয়, সেই বিষয়ে আমি যথাযথ বা যারা কনসার্ন অথরিটিস আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি বা তাদের রিকোয়েস্ট করছি। এইবার আমার শেষে কি আসবে, যেখানে আমি নিজেকেও যে সাবস্ক্রিপশন করব, অর্থাৎ থ্যাঙ্কিং ইউ, বা পাশের দিকে চিঠির যেখানে বা পাশ থাকবে সেখানে থ্যাঙ্কিং ইউ লিখলে, থ্যাঙ্কিং ইউ লেখার পর ঠিক তার পরের লাইন নিচে সোজা করে একদম ডান দিকের কলামে, ডান দিকে যে জায়গাটা থাকবে সেখানে ইয়োর্স ফেইথফুলি বা ইয়োর্স সিনসিয়ারলি, এখানে সিনসিয়ারলি আছে, তারপরে তোমার নাম, যিনি লিখছেন তার নাম লিখবে, আর একদম আবার চিঠির বাঁ দিকে এবার নিজে কোথার থেকে লিখছো সেই ঠিকানাটা দিতে হবে। এবার আমি একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম, আমার কল্যাণীর অ্যাড্রেস দিয়ে দিলাম, হ্যাঁ, এরকম দিয়ে তারপরে একদম শেষে তুমি ডেটটা লিখবে। হয়ে গেল আমার 8টা পয়েন্টই ক্লিয়ার এবং আমার ফর্মাল লেটার লেখা। এইভাবে এই গতানুগতিক ওয়েতে তুমি যে কোনো এডিটোরিয়াল লেটার যদি তুমি ভরে দাও, আর সেখান থেকে তোমার যেহেতু হিন্টসগুলো দেওয়া থাকবে, আর এইগুলো একটা সুবিধা আছে, হিন্টস থাকে আমাদের পরীক্ষায় সাধারণত, সেই হিন্টসগুলোকে ইউজ করে আমি সেন্টেন্সগুলো এখানে দাঁড় করিয়ে দিলে কিন্তু হয়ে যায় লেখাটা। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, সবাই প্র্যাকটিস করতে থাকো, ফলো করতে থাকো, ভালো থাকো।